ক্রিয়াটা শিখতে হয়। কেন শিখতে হয় আমি একটা ক্লাসে বলেছিলাম যে ছোট ছোট বাক্য হোক বড় বড় বাক্য হোক, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন রুহু বা আত্মা রয়েছে, সোল বলে ইংরেজিতে। আর এই ইংরেজি ভাষাটা বা যে কোনো একটা বাক্য লিখতে গেলে এই বাক্যের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ভার্ব। আপনি অবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারবেন, সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারবেন, কিন্তু ভার্ব ছাড়া কখনোই পৃথিবীতে কোনো বাক্য করা যায় না। ভার্ব ছাড়া পৃথিবীতে কোনো বাক্য তৈরি করা যায় না। কেন করা যায় না, কি জন্য করা যায় না? দেখেন, এখানে আমি একটা বাক্য লিখলাম, আই গো। আমি মাত্র দুইটা ওয়ার্ড লিখেছি, শব্দ, একটা লিখেছি আই আর একটা লিখেছি গো। আমি দুইটা শব্দ লিখেছি, আই গো। এখানে দুইটা কি কি বলে, এই দুইটার ভিতরে হ্যাঁ, একটা সাবজেক্ট ভার্ব। এখানে কিন্তু আমি কোনো অবজেক্ট লিখি নাই, আই গো। হ্যাঁ, দেখেন আমি দুইটা লিখেছি, সাবজেক্ট আর ভার্ব। তাহলে এইখানে আমি যদি কোনো এক্সটেনশন যোগ করতে চাই সেটা আমি পারবো। আই গো টু স্কুল, আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু মার্কেট, আই গো টু আমেরিকা, আই গো টু ঢাকা। তাহলে এখানে আমি ওইটা না দিয়েও কিন্তু শুধু একটা বাক্য লিখেছি দুইটা ওয়ার্ড নিয়ে, আই গো আমি যাই, আমি খাই আই ইট, হ্যাঁ আমি খাই আই ইট, আমি খেলি আই প্লে, আমি দেখি আই সি অথবা আই অস, হ্যাঁ আমি আমি ঘুমাই আই স্লিপ, আমি ঘুম পড়ি আই স্লিপ। তাহলে অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে। আবার কখনো কখনো সাবজেক্ট ছাড়াও বাক্য তৈরি করা যায়। সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করা যায়। কেমন করে লিখলাম দেখেন, ডিও ডু, টি এইচ ই, ডু দা ওয়ার্ক, ডাব্লিউ ও আর কে, ডু দা ওয়ার্ক। হ্যাঁ, ডু দা ওয়ার্ক। আচ্ছা, এটার অর্থ হচ্ছে কাজটি করো। ডু দা ওয়ার্ক এর অর্থ হচ্ছে কাজটি করো। এখানে আমি কিন্তু কোনো সাবজেক্ট লেখিনি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হলো আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, বা সহজে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। কি বলা হয়? অনুজ্ঞাসূচক বাক্য। তো এখানে দেখেন, বাক্য, হ্যাঁ সেন্টেন্স। এখানে কিন্তু আমি কোনো সাবজেক্ট যাইনি। এখানে প্রথমেই একটা ভার্ব দিয়েছি, ডু। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমেই হচ্ছে ভার্ব বসে, মনে রাখবো আমরা। আহ অর্থগতভাবে বাক্য, অর্থগতভাবে সেন্টেন্স বা বাক্য হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এটা হচ্ছে অর্থগতভাবে। আর গঠনগতভাবে, গঠনগতভাবে বাক্য হচ্ছে তিন প্রকার। গঠনগতভাবে বাক্য হচ্ছে তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আচ্ছা, ওটা আমরা পরে দেখব। তো এই যে আমরা মূলত যে জিনিসটা, এই যে দেখেন ডু দা ওয়ার্ক, এখানে প্রথমে কি বসেছে? ডু। এই ডুটা হচ্ছে ভার্ব। তো আমাদেরকে ইংরেজি ভাষাটা শিখতে গেলে এই দেখেন, গো, ডু, ইট, রাইট, স্পিক, টেক, সি, মেক, হ্যাভ, এগুলা হচ্ছে বাম হুম 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 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো আপনাকে দিয়ে পড়াই, হ্যাঁ আপনি কিছু পড়বেন, আর আপু কিছু পড়বে, আপনি এখান থেকে পড়বেন এইভাবে: গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। এভাবে একটু পড়েন, দেখি উচ্চারণটা সঠিক হয় কিনা। আচ্ছা আচ্ছা, আমি বুঝাই দিব। দেখেন, এটা এই গো শব্দের অর্থ হচ্ছে, এই যে ডান পাশে লিখেছি গো, এর অর্থ হচ্ছে যাওয়া। গো মানে কি হবে? হ্যাঁ, যাওয়া বা যাই। দেখেন, সবগুলো বুঝাচ্ছি। তাহলে এখানে যদি বলা হয় আমি যাই, তখন হবে আই গো। কি হবে? আই গো, আমি যাই। কিন্তু যখন বলবো আমি গিয়েছিলাম, গিয়েছিলাম বললে অতীতকালে বুঝায়। গতকাল গিয়েছিলাম, গত পরশুদিন গিয়েছিলাম, বা গত এক মাস আগে, হ্যাঁ এটা অনেক আগে বুঝাবে। তখন গো থেকে আমাকে ওয়েন্ট ব্যবহার করতে হবে, ওয়েন্ট। ওয়েন্ট, হ্যাঁ। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, ওয়েন্ট। হ্যাঁ, গো, ওয়েন্ট, গন, এইগুলো পড়ে পড়ে মুখস্থ করতে হবে। দেখেন, একটা বিষয় কি, আপনি একটা চাকরি করেন, সেখানে আপনাকে শ্রম দিতে হচ্ছে, সেখানে আপনাকে কিছু করে দেখাতে হচ্ছে, একটা সেবা দিতে হচ্ছে, তাই না? তো লেখাপড়াটা শেখাও কিন্তু একটা কষ্টে, মানে একটা ইসের কাজ, দায়িত্ব। আপনাকে এইগুলো মুখস্থ করতেই হবে। এই যে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, হ্যাঁ, ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, এগুলো কিন্তু শিখতেই হবে। হুম। হ্যাঁ, এটা হবে এই যে স্পিক। স্পিক আমি বলে দেই, স্পিক, স্পোক, স্পোকেন। আমার সঙ্গে বলেন, হ্যাঁ, স্পোক, স্পোকেন, স্পোকেইন, স্পোকেইন। হ্যাঁ, ওরা সঠিকভাবে উচ্চারণটা হবে স্পোকেইন। হ্যাঁ,
এটা কি স্যার? স্পোক, স্পোক, স্পোক। স্পোক। হ্যাঁ, স্পোক। পারলে এগুলো একটু খাতায় লিখে রাখবেন, পাশে নোটবুক আর একটা ইয়ে রাখবেন। স্পিক, আর এমনিতে রেকর্ডটা দিব। স্পিক, স্পোক, স্পোকেইন, স্পোকেইন। এই তিনটা দেখেন, এই যে তিনটা ভার্ব ফর্ম কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়। স্পিক মানে হচ্ছে কথা বলা। না, এগুলো প্রবলেম না, আপনি আমার সামনে একবার পড়েন, ভুল হলে আমি বলে দিব। এইখান থেকে পড়েন, গো, ওয়েন্ট, গন, প্রথম থেকে পড়েন। গো, Go on, gone. ডু, Do, done. ডান। Eat and eaten. হ্যাঁ, এটা অ্যাড বলবো না, এট Right. বলতে হবে, এট। ইট, এট, Eat. ইটেন। হুম, এট, Eat. এট, 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 এট। Oh, eat or eat. ইট, এট, ইটেন। At eaten. আচ্ছা, রাইট, রট, রিটেন। রিটেন, হ্যাঁ এবার ঠিক আছে। তারপর স্পিক। স্পিক, স্পোক, হ্যাঁ ঠিক আছে। স্পোকেন, স্পোকেন, লাস্টেরটা স্পোকেন, তাই তো? স্পোকেন, এস পি ও কে ই এন, কে ই এন থাকলে কেন হয়, স্পোকেন, স্পোকেন। ঠিক আছে। হ্যাঁ, টেক, টুক। টুক, টুক, টেক, টিকেন। হ্যাঁ, টেক, টুক, টেকেন। দেখেন প্রথমটা টেক, টি এ কে, টেক মানে নেওয়া। টুক মানে হচ্ছে নিয়েছিল, টুক, টি ডাবল ও কে, টুক, টেক, টুক, টেকেন, টি এ কে টিকেন, ই এন। হুম, টিকেন। তারপরেরটা সি, তারপরে হচ্ছে সিস, সি, সিন, 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 সি স, সিন। হুম, তারপর ইয়েস, মেক, মেড, পরেরটাও মেড। হুম, হ্যাঁ। হুম, হ্যাঁ, তারপর হ্যাভ। হুম, তারপরে ড্রিঙ্ক। ড্রিঙ্ক, হুম, ড্রিঙ্ক কিন্তু একই হবে। না, ড্রিঙ্ক মাঝের এটা হবে ড্রাঙ্ক, ডি আর এ এন কে, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। হ্যাঁ, ড্রাঙ্ক। হ্যাঁ, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ভালোভাবে শুনে রাখেন, ড্রিঙ্ক, ড্রাঙ্ক। হ্যাঁ, এটা ড্রাঙ্ক আর এটা হচ্ছে ড্রাঙ্ক। এটা এ আর এটা ইউ, দেখেন পার্থক্যটা দেখেন। ডি, ডি, ডি আর এ এন কে, মাঝের এইটা ডি আর এ এন কে। আর তৃতীয় নাম্বারের এটা ড্রাঙ্ক, ডি আর ইউ এন কে। হ্যাঁ, এটা ড্রিঙ্ক আর এটা ড্রাঙ্ক, এটা ড্রিঙ্ক হবে। হ্যাঁ, যে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক। একটা হচ্ছে ইয়ে। হ্যাঁ, ড্রাঙ্ক। হ্যাঁ, ড্রিঙ্ক, ড্রিঙ্ক, আমি ড্রাঙ্ক। মুখস্থ করতে পারবো, তাই সঠিকটা উচ্চারণ করতে পারছি না কিছু কিছু। অবশ্যই, অবশ্যই, এই যে সঠিকটা আপনি আমি। বলছেন না সুন্দর করে। হ্যাঁ, 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 এই আমি প্রত্যেকটা বলে দিব। তো বলছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, একটা হচ্ছে এ কার আর একটা হচ্ছে আকার। হ্যাঁ, এই দেখেন এই তিনটার আমাদের, হ্যাঁ, এই তিনটার ব্যবহারটা আমাদেরকে শিখে দিতে হবে। ব্যবহারটা কোথায় হয়? ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ড্রিঙ্ক। যেমন আমি চা পান করি, আমি দুধ, হ্যাঁ আমি দুধ পান করি, আই ড্রিঙ্ক মিল্ক। আমি দুধ পান করি, আই ড্রিঙ্ক মিল্ক। আমি দুধ পান করি, আই ড্রিঙ্ক মিল্ক, তখন প্রথমটা হবে। আর যদি বলা হয়, হ্যাঁ যদি বলা হয় আমি দুধ পান করেছিলাম, আমি গতকাল দুধ পান করেছিলাম, তখন হবে আই ড্রিঙ্ক, এটা হবে ডি আর এ এন কে। হ্যাঁ, এই ভি, দেখেন এটাকে বলা হয় ভি টু, মাঝের যে সারি, এই মাঝের ওয়ার্ড গুলোকে বলা হয় ভি টু, অর্থাৎ ভার্বের ট্রু ফর্ম, পাস্ট ফর্ম। এইটা কাজে লাগবে কখন? যখন কোনো বাক্যকে অতীতকালে বলা হবে। আমি দুধ পান করেছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, তারা গতকাল আমাদের বাসায় বেড়াতে এসেছিল, সে গত মাসে একটা আইফোন মোবাইল কিনেছিল। অর্থাৎ সময়টা চলে গেছে, অতীত হয়ে গেছে অনেক আগে। এটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। এই জন্য আমি বলি পাস্ট। দেখেন, এই জন্য আমি বলি যে এই ভাষাটা শিখতে গেলে আগে আপনাকে টেন্স শিখতে হবে। আর টেন্স মানেই হচ্ছে এই ভার্ব, ভার্বের পরিবর্তনকে টেন্স বলে। এই টেন্স আপনি যদি ভালো করে শিখতে পারেন, খুব ভালোভাবে শিখতে পারেন, আপনার ইংরেজিতে কখনোই আর আপনি ফ্লুয়েন্টলি বলতে ভুল হবে পারবেন। না। হ্যাঁ, ভুল হবে না। এই যে দেখেন ড্রাঙ্ক, এই যে ড্রিঙ্ক, এটা কখন হবে? আমি দুধ পান করেছিলাম, আমি চা পান করেছিলাম, তখন কিন্তু এই ড্রিঙ্ক ব্যবহার করলেও হবে না, আবার এই ড্রাঙ্ক ব্যবহার করলেও হবে না। আপনাকে ভি টু অংশ ব্যবহার করতে হবে। আই ড্রিঙ্ক, ডি আর এ এন কে, আই ড্রিঙ্ক মিল্ক, আই ড্রিঙ্ক আই মিল্ক, ড্রিঙ্ক, হ্যাঁ আই মিল্ক, ড্রিঙ্ক মিল্ক। মিল্ক। আমি দুধ পান করেছিলাম, দেখেন গিভ, গেভ, গিভেন, কি হবে? গিভ, গেভ, গিভেন। নো, নিউ, নন। কোনটা শোন দা? এটা এটা দেখেন, এটা আপনি পড়েন, এখান থেকে পড়েন, গিভ থেকে, এই যে গিভ। পড়ছি। আমি ইয়েলো কালার করছি, গিভ, গেভ, গেভ, হ্যাঁ, গিভেন, গিভেন, গিভ, গেভ, গিভেন। সব একটু গিভেন, দেখবো আমরা, আচ্ছা। গিভ, গেভ, গিভেন, তারপর নো, গিভেন, নিউ, নন। নো, এটা কি নিউ? হ্যাঁ, এটা হবে নো, নো, কে এন ও নট। ডাব্লিউ, নো। হ্যাঁ, নো মানে জানা। হুম, জি।
নো, আর নিউ, নন, এটা হবে নন। নো নিউ নন, নন হ্যাঁ এটা একটু, হ্যাঁ মনে রাখবেন বা রেকর্ডটাও একটু পরবর্তীতে শুনবেন। নো, নিউ, নন। শুনবো নো মানে হচ্ছে এটা শুনবো জানা, হ্যাঁ নো মানে জানা, যেমন আমি তাকে জানি বা আমি তার নামটি জানি, আই নো হিজ নেম, আই নো হিজ নেম। অথবা আমি তাকে চিনি, নো হিজ মানে, নেম নো মানে জানা বা চেনা, আমি তাকে চিনি, আমি তাকে চিনি, আই নো হিম, আই নো হিম। দেখেন হিম এই ছোট ছোট আমরা ইংরেজিটা পারি না, কিন্তু আমাদেরকে পারতে গেলে একবারে প্রথমবারে বড় বড় বাক্য আমরা শিখতে পারবো না। ছোট ছোট বাক্য বলবেন আমি। এইগুলো কিন্তু কাজে লাগতেছে হ্যাঁ হ্যাঁ, না এগুলো করতে পারলে অবশ্যই অবশ্যই হ্যাঁ, এইগুলো মুখস্থ করতে পারলেই কিন্তু। হুম হুম। ইয়েস, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, এই যে নো মানে জানা, এটা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় ভি ওয়ান ফর্ম বা বেস ফর্ম, বেস। হ্যাঁ ভি ওয়ান, ভার্ব ওয়ান। এই যে নিউ, এটা হচ্ছে ভি টু, ভার্ব টু। এটা হচ্ছে ভি টু, ভার্ব টু, বা এটাকে বলে পাস্ট ফর্ম। আর এই ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, নোন। তাহলে নো, নিউ, নোন। আমি তাকে চিনি, আই নো হিম। আমি তাকে চিনেছিলাম, আই নিউ হিম। আমি তাকে চিনেছিলাম, আই নিউ হিম। আমি তাকে চিনেছি, আই হ্যাভ নোন হিম, আই হ্যাভ নোন হিম। এই তৃতীয়, এই যে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করা হয়, পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এইসব ক্ষেত্রে কিন্তু এগুলা ব্যবহার করা হয়। নো, নিউ, নন। পরেরটা পড়েন, বিগিন। বিগিন, বিজ্ঞান, বিগান। বিগিন বিগান বিগান হ্যাঁ, তারপরে রিড, রেড, রেড। রিড রেড রেড রিড রেড রেড মানে পড়া হুম হচ্ছে ড্রাইভ ড্রপ হুম। ড্রভেন ড্রিভেন, এটা উচ্চারণ হবে ড্রিভেন। ওই এটা হুম, লাস্টেরটা হ্যাঁ হ্যাঁ, ভিতরেটা ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ ড্রপ ড্রেভেন হ্যাঁ ড্রেভেন ড্রিভেন, ড্রিভেন। যেমন আমি গাড়িটি চালিয়েছি, তখন এই ড্রিভেনটা ব্যবহার করতে হবে। চালিয়েছি বললে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য বলছি দেখেন প্রত্যেকটা জায়গায় আপনাকে টেন্স চলে আসে, আপনি না ডাকলেও সে চলে আসবে। এমন আসতেছে, এই জন্য শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে মানে কি, এটা খুবই সহজ। এই যে বললাম যে আমি গাড়িটি চালিয়েছি, আমি গাড়িটি চালিয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। আই হ্যাভ ড্রিভেন এ কার, আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। কার আই হ্যাঁ, হ্যাভ ড্রিভ কার আমি একটা গাড়ি চালিয়েছি। হ্যাঁ, তাহলে কি হবে, তুমি একটা গাড়ি চালিয়েছো, ইউ হ্যাভ ড্রিভেন এ কার, ইউ হ্যাভ ড্রিভেন এ কার, তুমি একটা গাড়ি চালিয়েছো। তুমি একটা গাড়ি চালিয়েছো, ইউ হ্যাভ ড্রিভেন আ কার। তারপর যদি বলা হয় সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ, হি এর পরে হ্যাভ হবে না, হি এর পরে হ্যাজ হবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। পরের গুলা পড়েন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ড্রাইভের পরে ফ্লাই। হুম, হ্যাঁ এটা হবে, এটা ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, 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 ফ্লোন। ফ্লাই মানে হচ্ছে ওড়া, ফ্লাই, ফ্লিউ। হ্যাঁ, ফ্লাই মানে ওড়া, উড়ে যাওয়া। হ্যাঁ, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। হ্যাঁ, একটা ওয়ার্ড আপনি, আর এই রেকর্ড হচ্ছে, রেকর্ড ক্লাসটা শুনবেন। ফ্লাই, হ্যাঁ ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তারপর এটা পড়েন রান, আর ইউ এন, রান, রান, র্যান, আর এ এন, এই মাঝে পাস্ট টেন্সটা হবে র্যান, র্যান। হ্যাঁ, রান, র্যান, রান। হুম, হ্যাঁ, রান, রান, হ্যাঁ রান, র্যান, রান। দেখেন এই প্রথমটা এক নাম্বার আর 3 নাম্বার একই, রান আর এটাও হবে রান, মাঝখানে এটা শুধু আলাদা, এটা হবে র্যান, র্যান। হুম, রান, র্যান, রান। হ্যাঁ, রান, র্যান, রান। হুম, মনে রাখবেন, রান। তারপরে খাম মানে আসা, খাম, খেম, খাম। কাম কেম কাম হুম, বাই, বট, বট বট বট। থিঙ্ক, থট, থট, থিং থট থট থট। তারপর ক্যাশ, কট, কট। ক্যাচ গ্যাস মানে, ক্যাচ মানে গ্যাস ধরা। হ্যাঁ, গ্যাস মাছ ধরা হ্যাঁ মাছ ধরা বা যে কোনো জিনিস ধরা। এটা কট, কট, এটাও কট। দেখেন একটা জিনিস মনে রাখবেন, এই ভি টু আর ভি থ্রি, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম প্রায় একই থাকে। ক্যাচ, কট, কট। হুম, ক্যাচ, কট, কট। হ্যাঁ, তারপর দেখেন ফিল, ফিল, ফেল্ট, ফেল্ট। কি হবে, ফিল, ফেল্ট, ফেল্ট, ফেল্ট। হ্যাঁ, ফিল,
ফেল্ট, ফেল্ট, ফিল মানে হচ্ছে অনুভব করা। ফিল মানে কি হবে? অনুভব করা। ফেল্ট মানে অনুভব করেছিল বা অনুভব করেছিলাম। আর ফেল্ট V3 পাস্ট পার্টিসিপল, অনুভব করিয়াছি। করিয়াছি, করব না, হ্যাঁ করব বললে সেটা আবার আলাদা, ফিউচার টেন্সে চলে যায়, ফিউচার টেন্সে যাবে না। এটা হচ্ছে করিয়াছি। করিয়াছি, খেয়েছি, গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে এটা। ইয়াসি, ইয়াসও থাকবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে ইয়াসি। এখন একটা মানে ফলটা আছে, এখন এটা শেষ হয় না, যেমন আমি খাইয়াছি, এই মাত্র খাইয়াছি। হুম হুম, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, হ্যাঁ একদমই ঠিক, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। দেখেন কি বলছি, পুরা ঘটিত বর্তমান কাল মানে, আবার শুনবেন প্লিজ, ভালো করে শুনবেন, পূর্বে ঘটে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান। আপনাকে আমি বললাম যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খাইয়াছি, এটা সাধু ভাষা। আর একই কথা চলিত ভাষায় বললাম, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, নীলুফা আপা পড়া প্রস্তুত করেছে, হ্যাঁ তারপর নীলুফা আপা স্কুলে গিয়েছে, নীলুফা আপা ভাত খেয়েছে, অর্থাৎ এই মাত্র করেছে, এই মাত্র গিয়েছে, হ্যাঁ মানে একটু আগে শেষ হয়েছে, আমি ভাত খেয়েছি, আমার ভাত এখনো পেটে আছে। এটা এমন না যে 10 দিন আগের কথা বলছি, তখন সেটা আবার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। পাস্ট ইনডেফিনিট অর্থাৎ অতীতকাল, আমি স্কুলে গিয়েছিলাম, আমি গত বছর বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম, এইগুলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। টেন্সটা দেখেন, আমি আবারও বলছি, প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটা বোঝানোর চেষ্টা করি যে টেন্স ভালো করে শেখেন, আপনার ইংরেজি ভাষাটা অনেক সহজ হয়ে যাবে আপনার কাছে। 12টা টেন্স ভালো করে শিখতে হবে। তো যাই হোক, আমি অনেকক্ষণ এই শীটটা দেখাচ্ছি, এগুলো আপনারা এখান থেকে প্রতিদিন 5টা করে উচ্চারণ পড়বেন, প্রোনাউন্সিয়েশন পড়বেন, যেটা না পারবেন আমি দেখাই দিব। এইটা একটু পড়েন আবার, সিং স্যাং সাং, সিং স্যাং, এটা উচ্চারণ দেখেন, আপনি নিজে নিজেই পারবেন। SANG, স্যাং, SANG, স্যাং, না সিং স্যাং সাং, তিন, স্যাং সাং, সাং। আবার বলি সিং, এই মাঝে এটা হবে স্যাং, স্যাং, সাং, স্যাং, হ্যাঁ সাং, বারবার আমার সাথে বলবেন, স্যাং, স্যাং। সাং, সিং স্যাং, এটা হবে সাং, SUNG, সাং, SUNG, সাং। হ্যাঁ V3 হবে সাং। আবার এলোমেলো হয়ে যাচ্ছে, সিং স্যাং সাং। সাং, ওই দেখেন। না আবার আমার আমাকে শোনেন, এই সিংটা বলার দরকার নেই, এটা আপনি পারবেন। এই দুইটা বলি, প্রথমটা হবে স্যাং, স্যাং, হ্যাঁ দন্তস্বয় জপলা আকার দন্তন্য, স্যাং বা অনুস্বর, স্যাং, 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 স্যাং। আর এই তৃতীয়টা হবে দন্তস্বয় আকার, দন্তস্বয় আকার অনুস্বর, সাং, 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 হ্যাঁ সয়াকার অনুস্বর, সাং। এটা হবে স্যাং, আর এটা হবে সাং, হ্যাঁ স্যাং, সাং। দেখেন আমি যত সহজে স্লো বলে বুঝাচ্ছি, আপনারা পারবেন, ভালো করে শুনতে হবে। স্যাং সাং। এরপরে সুইম, সম, সাম, সুইম, সম, SWAM, সাম, 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 এটা সাম, শেষেটা হবে সাম, SUM, SWUM, সুইম, সাম, স্যাম। হ্যাঁ এটা হবে সুইম, 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 আমার সঙ্গে বলবেন সুইম, সুইম, সুইম। আর এটা হবে হচ্ছে সাম, সাম, মানে আমি স্নান করেছিলাম, হ্যাঁ আমি স্নান করেছিলাম, আমি গতকাল স্নান করেছিলাম, আই সাম, আই সাম, হুম, আই সাম। আর এটা হবে হচ্ছে, এটা হচ্ছে স্যাম, এটা কিন্তু WA, এখানে একটা জপলা আসবে, দন্তস্বয় জপলা আকার মো, স্যাম, স্যাম, হুম, স্যাম, স্যাম, স্যাম। আর এটা হবে হচ্ছে সাম, SWUM, সাম, স্যাম, সাম, সাম। স্যাম, সাম, ইয়েস, সুইম, স্যাম, সাম, সুইম, সুইম, স্যাম, সাম, স্যাম, সুইম, সাম, সাম, স্যাম, সাম, হ্যাঁ যাই হোক, এটা 1-2 বার সাম। পড়বেন। উই আর ওর ওর্ন, উই আর ওর ওর্ন, উই আর মানে হচ্ছে পরিধান করা। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ এটা পড়বেন, এখান থেকে যতটা পারবেন এগুলো পড়ে কিন্তু আমাদেরকে রেডি করতে হবে। এগুলো রেডি না করলে কিন্তু আমরা পারবো না। আচ্ছা এরপর আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে টেন্স। আচ্ছা টেন্স, হ্যাঁ টেন্স মানে হচ্ছে
ক্রিয়ার কাল বা সময়, টেন্স। হ্যাঁ, এই টেন্সটা যদি আমরা ভালো করে দেখতে পারি, টেন্সটা যদি আমরা বুঝতে পারি, আমরা অনেক কিছু কিন্তু সহজে শিখতে পারবো। সেই সহজ বিষয়টা কেমন দেখেন, আমরা 12টা টেন্সের 12টা স্ট্রাকচার আমরা প্রথমে জানবো। 12টা টেন্স থেকে আমাদেরকে 12টা স্ট্রাকচার খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর গঠন প্রণালী সাবজেক্ট, এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। এটা কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা বা এর কোনো বলতে পারবেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেমন হয়, কয়েকটা এক্সাম্পল দেন তো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান কাল। হুম, সাধারণ বর্তমান কাল। হুম হুম হচ্ছে হুম হুম টেন্স বলে। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে গঠন প্রণালী, হ্যাঁ। হুম 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 আমি ভাত খাচ্ছি, দেখেন, ধন্যবাদ, ভালো বলেছেন, কিন্তু একটু ভুল হয়ে গেল। আমি ভাত খাচ্ছি না, বলতে হবে আমি ভাত খাই, আমি স্কুলে যাই। হ্যাঁ, তারা তারা কাজটি করে, সে মাছ ধরে, তারা ছবি আঁকে, এগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলো কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাঁ, এগুলা হচ্ছে সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এইটার গঠন প্রণালী কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম, বেস ফর্ম যেটাকে বলে, ভার্বের ভি ওয়ান ফর্ম। হ্যাঁ, বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দিতে হয়। কি দিতে হয়? প্লাস অবজেক্ট বা এক্সটেনশন দিতে হয়। যেমন আমি ভাত খাই, তাহলে এটা কি বলছি? আই ইট রাইস। হ্যাঁ, আই ইট রাইস, আমি, হ্যাঁ, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি আমি স্কুলে যাই, আমি হচ্ছে সাবজেক্ট, আর খাওয়া হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে, হুম, আমি স্কুলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলে যাই, তাহলে কি হবে? আই গো টু স্কুল। স্কুল সাবজেক্ট প্লাস, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম। দেখেন এখানে আরো কিছু বিষয় মনে রাখবো। কোনো অভ্যাসগত বিষয়, হুম, সাধারণত প্রতিদিন বা বর্তমান কালের কোনো অভ্যাস, চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য হিস্ট্রিক্যাল ট্রুথ, এইগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এগুলোকে কি বলা হচ্ছে? প্রেজেন্ট সিম্পল টেন্স। বাংলা ক্রিয়ার শেষে কি থাকে? রস্বই। হুম, শিকেল হবে না? এটা হিস্ট্রিক্যাল। দেখেন এখানে দুইটা বিষয়, আমরা যদি, আমরা তো বাংলাদেশে আমরা যারা ইংরেজিটা উচ্চারণ করি, প্রোনাউন্সিয়েশন আমরা 100টার ভিতরে 100টাই ভুল বলি। হ্যাঁ, 100র ভিতরে আমরা 100ই ভুল বলি, কিন্তু সঠিকটা বলতে গেলে, আমি যখন প্রোনাউন্সিয়েশনের ক্লাস নিব, এই জায়গাটা দেখেন, আপনারা তখন বুঝতে পারবেন প্রোনাউন্সিয়েশনের ক্লাস কতটা ইম্পর্ট্যান্ট। আমরা কেন ভুল বলি? আমরা ভুল শিখতে শিখতে ভুলের ভিতরে বেড়ে উঠেছি। আমাদের এই ভুলটাকে কিন্তু এখন সঠিক করতে হবে, আমাদেরকে শিখতে হবে। এই জায়গাটা একটু দেখেন, আমরা কত ভাবে ভুল বলি। হ্যাঁ, একটু দেখবেন প্লিজ। আমি ডিসপ্লে লাইটটা একটু বাড়িয়ে দেবো। আমরা এই যে বললেন হিস্টোরিক্যাল হবে না হিস্ট্রিক্যাল হবে, হ্যাঁ, সঠিকটা কি হবে? আমরা এটা নিয়ে কিন্তু কনফিউজড হয়ে যাই। দেখেন, আমরা এই শব্দগুলোর একটু উচ্চারণটা দেখি। যেমন আমাদের দেশে আমরা দোকানে গিয়ে বলছি যে আমাকে একটা পেন্সিল দিন, প্লিজ গিভ মি এ পেন্সিল। কিন্তু যখন আপনি আইপিএ মেইনটেইন করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, মানে আমেরিকা, কানাডা, সবাই ওইসব দেশে, অস্ট্রেলিয়া, যারা ইংরেজিতে কথা বলে, তারা কিন্তু পেন্সিল বলে না, তারা বলে ফেনসল। দেখেন পেন্সিলকে কি বলে? ফেনসল। এটা দেখেন, দেখতে পাচ্ছেন, ফেনসল। আচ্ছা, আমরা বলি যে আমাকে একটা কলম দিন, দোকানে গিয়ে বললাম প্লিজ গিভ মি এ পেন, আই ওয়ান্ট টু বাই এ পেন। তো এই পেন বলা যাবে না, এটা উচ্চারণ কি হবে দেখেন? ফয়েকার দন্তন্য কি হবে? ফেন। ফেন, হ্যাঁ, ফেন। আচ্ছা, তারপর দেখেন, আমরা বলি পাবলিক, পাবলিক মানে জনগণ, তো এটা পাবলিক হবে না, এটা হবে কি হবে দেখেন? ফাবলিক, না ফয়াকার ব, লয়রস্যি খ, ফাবলিক, ফাবলিক। দেখেছেন, সঠিক উচ্চারণ কিন্তু আমরা একটাও করি না, আমরা কিন্তু সব ভুল উচ্চারণ করি। আমরা কি করি? সব কিন্তু ভুল উচ্চারণ করি। তো এইখানে আমরা কিন্তু এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে, কোথায় ছিলাম যেন, এটাকে বলবো হচ্ছে আহ হিস্ট্রিক্যাল, হিস্ট্রিক্যাল।
এটাকে আমরা কি বলতে পারবো? হিস্টোরিক্যাল বলবো না, এটা কিন্তু রাইট হবে হচ্ছে হিস্ট্রিক্যাল। হুম, এটা হচ্ছে ঐতিহাসিক, যার অর্থটা হচ্ছে ঐতিহাসিক। আমি একটু দেখাই এটা। তো আমাদের এটা সঠিক করতে হবে এখন থেকে, এই উচ্চারণগুলো আমরা সঠিক শিখবো, আমরা যে ভুল শিখেছি এটা আমাদেরকে ই করলে হবে না। এই যে বলছে যে অভ্যাসগত সত্য, হিস্ট্রিক্যাল। এখানে ছিলাম যে সাধারণত কি কি বোঝাচ্ছে এটা? সাধারণত যখন ঐতিহাসিক সত্য, প্রেজেন্ট সিম্পল। এই যে দেখেন, অর্থাৎ এখানে আমরা একটা বক্সের মাধ্যমে কিন্তু সব ওয়ার্ড গুলো আমরা দেখতে পারবো যে কিভাবে এই বাক্যগুলো আমরা তৈরি করছি। একটা বক্সের মাধ্যমে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট কে প্রেজেন্ট সিম্পল বলা হয়। পাস্ট ইনডেফিনিট এটাকে বলা হচ্ছে পাস্ট সিম্পল। ফিউচার ইনডেফিনিট এটাকে বলা হচ্ছে ফিউচার সিম্পল। তো এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে ঠিক সঠিকভাবে আমাদেরকে শিখতে হবে। সাবজেক্ট প্লাস, দেখেন পাস্ট সিম্পলে একটা বাক্য গঠন করতে গেলে সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে হয়। সাবজেক্টের পরে ভার্বের ভি টু, এই যে একটু আগে আমি আপনাদের কনজুকেশন অফ ভার্ব পড়ালাম না, ইট, এট, ইটেন, ওইগুলো কেন লাগবে? ওইগুলো যদি না জানা থাকে, যেমন দেখেন এই যে বাক্যটা, সে একটা ছবি এঁকেছিল। এখন ছবি আঁকা ইংরেজি আপনি জানেন, ড্র মানে ছবি আঁকা। ড্র মানে কি? ছবি আঁকা। এগুলো ড্র মানে ছবি আঁকা। কিন্তু যদি বলা হয় সে একটি ছবি এঁকেছিল, তখন হবে ড্র থেকে আনতে হবে ড্রিউ। ড্র থেকে কি আনতে হবে? ড্রিউ। হি ড্রিউ আ পিকচার। সে একটা ছবি এঁকেছিল, সে একটা ছবি এঁকেছিল। হি ড্রিউ আ পিকচার। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হ্যাঁ, ভালো করে বুঝেন। যদি বলা হয় সে একটা ছবি এঁকেছে, সে একটা ছবি এঁকেছে মানে কি? একটু আগে এঁকেছে, যে কাজটি এইমাত্র সমাপ্ত হয়েছে, তার ফলটা এখনো আছে। এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। নীলুফা গান গেয়েছে। তারপরে জান্নাতুল স্কুলে গিয়েছে, অর্থাৎ একটু আগে করা হয়েছে। তাহলে কি হবে? সে একটা ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রন, তখন ড্রিউ হবে না, তখন ড্রন ব্যবহার করতে হবে। বলেন তো, সে একটা ছবি, হ্যাঁ যদি বলা হয় সে একটা ছবি আঁকে, তখন কি হবে? ড্র পিকচার। নো, এই ড্রয়ের সঙ্গে এস দিতে হবে, কারণ সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই ভুলটা আমরা কতবার করবো আর বলেন? হি ড্রস এ পিকচার। পিকচার। কিন্তু যদি বলি আমি একটা ছবি আঁকি, আমি একটা ছবি আঁকি, তখন হবে আই ড্র। ড্র বলা যাবে না, ড্র বলা যাবে না, ড্র বলা যাবে না, প্লিজ ড্র বলা যাবে না, ড্র বলতে হবে, ড্র। ড্র, সঠিক উচ্চারণটা শিখবেন, ড্র। আমরা অনেক জায়গায় পড়েছি এত যাবৎকাল, কিন্তু সব ভুল ভাল শিখে এসেছি, সঠিক শিখতে হবে। হ্যাঁ, আমরা ড্র বলবো না, ড্র বলে হচ্ছে যারা একেবারে ইসে পড়ে প্লে নার্সারিতে, তারাও সঠিক বলে, কিন্তু হ্যাঁ আমরা ভুল শিখেছি। ড্র বলা যাবে না, এই ধরনের কোনো শব্দ হয় না। ড্র, আই ড্র এ পিকচার। আই ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকি। আই ড্র এ পিকচার। তুমি একটা ছবি আঁকো, ইউ ড্র এ পিকচার। কি হবে? ইউ ড্র এ পিকচার, তুমি একটা ছবি আঁকো। কিন্তু যখন এখানে সাবজেক্ট হি হবে বা কারো নাম হবে, জান্নাতুল ছবি আঁকে, জান্নাতুল ড্রস এ পিকচার, কি হবে? জান্নাতুল ড্রস এ পিকচার। এখানে কিন্তু জান্নাতুল থার্ড পারসন সিঙ্গুলার। যদি বলা হয় সুমন ছবি আঁকে, সুমন ড্রস। করিম ছবি আঁকে, করিম ড্রস। কিন্তু যদি বলি করিম ছবি এঁকেছিল, তখন হবে ড্রিউ। ড্র এর ভি টু, ড্র এর পাস্ট ফর্ম কি হবে? ড্রিউ। কি হবে? ড্রিউ। ড্রিউ। এখন আফিকচা, হ্যাঁ এটা ব্রিটিশরা কিন্তু আর এর উচ্চারণ করে না, তো বলছে করিম ড্রিউ আফিকচা, করিম একটা ছবি এঁকেছিল। কিন্তু যদি বলা হয় করিম একটা ছবি এঁকেছে, তখন হবে করিম হ্যাজ ড্রন। কি হবে? করিম হ্যাজ ড্রন এ পিকচার। করিম এখানে হ্যাজ হ্যাজ ড্রন এ পিকচার। হ্যাঁ, হ্যাজ কি হবে আসলে? হ্যাজ, করিম এই যে হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করিম একটা ছবি এঁকেছে বা আঁকিয়ে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করিম হ্যাজ ড্রন এ পিকচার। করিম হ্যাজ ড্রন এ পিকচার, করিম একটা ছবি এঁকেছে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি একটা মোবাইল কিনেছি, আই হ্যাভ বট এ মোবাইল। অর্থাৎ এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে এগুলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন এটা একটু দেখাই। আমি এই শিট গুলো আপনাদেরকে সব দিব, এগুলো আপনারা পড়বেন, হ্যাঁ বসে বসে সব এগুলো
বেসিক কনসেপ্ট, এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাংলাটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। এর গঠন প্রণালী কি হয় সবাই বলেন? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, যে কোনো একটা হবে। সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট অনুসারে একটা দিতে হবে, হ্যাজ অথবা হ্যাভ। সাবজেক্ট প্লাস, হ্যাঁ সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন, ভি3 প্লাস এক্সটেনশন কেমন হয়? এই দেখেন, সে কাজটি করিয়াছে বা করেছে, অবলিক দিয়েছি, একই কথা, সাধুরূপ আর একটা চলিত রূপ। তাহলে কি হবে? সে কাজটি করেছে, পড়েন তো এখানে কি হবে, কি আছে দেখেন, হি হ্যাজ, হি হ্যাজ কি হবে আবার পড়েন। কেন হলো তাহলে? এখানে হি মানে সে, এরপরে বলেছি আমার এই স্ট্রাকচারে বলেছে হ্যাজ বা হ্যাভ, তাহলে হি হ্যাজ কি হবে? হি হ্যাজ। হ্যাঁ, ডু ডিড ডান, এখানে কি হবে? ডান। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, কি হবে? হি হ্যাজ ডান দা ওয়ার্ক। সে কাজটি করিয়াছে বা করেছে। হুম, ভালো করে খেয়াল করেন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। আমি বাজারে গিয়েছি, কি হবে? আমি বাজারে গিয়েছি, আমি বাজারে গিয়েছি। তারা আমগুলো খেয়েছে, আমি কলা খাইনি, আমি কলা খাইনি। আচ্ছা, এটা নেগেটিভ, নেগেটিভ বাদ দেন, আগে দরকার নাই। তারা আমগুলো খেয়েছে, এইটা পড়েন কি আছে এখানে, তারা আমগুলো খেয়েছে। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ, তারা আমগুলো খেয়েছে। হুম, আচ্ছা, আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ, আই হ্যাভ ডান দা সাম, সাম মানে অঙ্ক। হুম, আমি একটি মাছ ধরেছি, আমি একটা মাছ ধরেছি। না, ক্যাস হবে কেন এখানে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ দিবেন না? আই হ্যাভ, আই হ্যাভ ক্যাস এর ভি3 কি, ক্যাস এর পাস্ট পার্টিসিপল কি? এই জন্য বলি এগুলো মুখস্থ করবেন। কট, ইয়েস, থ্যাংক ইউ। আই হ্যাভ কট এ ফিশ, কি হবে? আই হ্যাভ কট এ ফিশ, কট এ ফিশ। দেখেন, আমি গত একটা ক্লাসে বলেছিলাম যে মনে করেন আপনি তরকারি রান্না করবেন, তো এখন তরকারি রান্না করতে গেলে আমার অনেক উপাদান লাগবে। আমার যে মাছ দিয়ে, আমি মনে করেন ইলিশ মাছের তরকারি রান্না করব, ইলিশ মাছ লাগবে। আমি একটা পটল দিয়ে তরকারি রান্না করব, পটল লাগবে, মশলা লাগবে, আলু লাগবে, অনেক কিছু লাগবে, তাই না? এগুলো আমাকে গুছিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করতে হবে। তো ইংরেজি শিখতে গেলে আপনাকে আগে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে, আগে সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, এই ভার্ব ফর্ম চিনতে হবে, হ্যাঁ, আর্টিকেল চিনতে হবে। এইগুলো শেখার পরে, এইগুলো ম্যানেজ করে, এইগুলো আপনার সংগ্রহে আনার পরে তারপরে আপনাকে ভাষাটা শিখতে হবে। এই যে বলছি যে কি বললাম কেবল যেন, আমি কাজটি করেছি, আমি একটি মাছ ধরেছি, আমি একটা ছবি এঁকেছি, আমি অঙ্কটি করেছি। এগুলো তো আপনাকে করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের ভি3, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। কিন্তু মনে করেন রাইট মানে লেখা, আমি একটা চিঠি লিখেছি, এখন রাইট মানে লেখা আপনি জানেন, রোট মানে লিখেছিল এটা জানেন, কিন্তু লিখিয়াছি বা লিখেছি, এটা করতে গেলে আপনাকে ভি3 কাজে লাগাতে হবে। রিটেন, কি হবে? রিটেন, রিটেন, আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন। এখন এই রিটেন মানে লিখিয়াছি বা লিখেছি, এইটা যদি আপনি না জানেন, সেটা ঠিক আছে, কিন্তু রিটেন মানে লিখিয়াছি বা লেখা হইয়াছে, এটা যদি আপনি আগে থেকে মুখস্থ না থাকে, আপনি কি পারবেন? পারবেন না। তাহলে এই ভার্ব ফর্ম, হ্যাঁ আগে মানে এটা আজকেই মুখস্থ করবেন, হ্যাঁ যতগুলা পারেন। এই কনজুগেশন অফ ভার্ব আমি যেটা দিয়েছি, এগুলা অবশ্যই অবশ্যই খুব সুন্দর করে প্রতিদিন আপনি 5টা করে পড়েন, আপনি আরো কম পড়েন। হ্যাঁ হ্যাঁ, না উচ্চারণটা আসবে, এটা যেটা না পারবেন, যেটা না প্রত্যেকটা বলে দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও প্রত্যেকটা আমি বলে দিব। হ্যাঁ, এটা নিয়ে সমস্যা হবে না, কিন্তু আপনাকে শুধু জাস্ট একটু পড়ে এটা মুখস্থ করতে হবে। এটা আপনি যত বেশি মুখস্থ করবেন, তত বেশি আপনি কথা বলতে পারবেন। ভার্বের ব্যবহারটা বেশি, যেমন দেখেন আই গো, আমি যাই, কি হবে? আই গো, আমি যাই। কিন্তু যদি বলা হয় আমি গিয়েছিলাম, তখন কি গো ব্যবহার করলে হবে? তখন ওয়েন্ট দিতে হবে। এই যে দেখেন, ওয়েন্ট, ওয়েন্ট না, ওয়েন্ট না, ওয়েন্ট, ওয়েন্ট। হুম, সঠিক বলবো, আই ওয়েন্ট। হ্যাঁ, এইখান থেকে 20টা বাক্য, 20টা ওয়ার্ড মুখস্থ করবেন। এই যে এই গো থেকে, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, দেখেন এইগুলো শিখলে কি হয়, কত সহজ, কত সহজে বাক্য করা যায়। যেমন আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি করি, আই ডু,
আমি করি, আগে শুনেন, আমি করি আই ডু, আমি করেছিলাম আই ডিড, আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক, আমি লিখি আই রাইট, আমি লিখেছিলাম আই রোট, আমি একটা চিঠি লিখেছিলাম আই রোট এ লেটার, আমি একটা কবিতা লিখেছিলাম আই রোট এ পোয়েম, আমি একটা উপন্যাস লিখেছিলাম আই রোট এ নোভেল। বাক্য তৈরি করাটা খুবই সহজ, আমাদেরকে এই সিস্টেম গুলো আগে বুঝতে হবে। তারপর হ্যাঁ, রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল, আর রিটেন মানে লেখা হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ, যেমন একটা চিঠি লেখা হয়েছে, হ্যাঁ, বা আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। হ্যাঁ, 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 লেখা হইয়াছে, একই কথা, মানে এটা হচ্ছে কাজটা করা হয়েছে, ডান ডান, দ্যাট হ্যাজ বিন ডান, চিঠিটা লেখা হইয়াছে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন। চিঠিটা লেখা হইয়াছে, বা আমি একটা চিঠি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করিম একটা চিঠি লিখেছে, করিম হ্যাজ রিটেন এ লেটার। সুমন একটা কবিতা লিখেছে, সুমন হ্যাজ রিটেন এ পোয়েম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, একই কথা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, অথবা ভয়েস চেঞ্জ করতে গেলে ভি3 কাজে লাগে, তখন ভি3টা লাগে। হ্যাঁ, ভার্বের টু লাগে হচ্ছে কখন, পাস্ট টেন্সে গিয়ে। ভার্বের টু লাগে কখন, পাস্ট। হ্যাঁ, মনে রাখবেন, আমি বারবার বলছি, যেমন লিখেছিল, হ্যাঁ, নীলুফা একটা চিঠি লিখেছিল, নীলুফা রোট এ লেটার, তখন রাইটও হবে না, রিটেনও হবে না। যে লিখেছিল, কবে লিখেছিল, 1 বছর আগে, 10 বছর আগে, 50 বছর আগে, বা গতকাল, তখন কি হবে, নীলুফা রোট এ লেটার। নীলুফা একটা কবিতা লিখেছিল, নীলুফা রোট এ পোয়েম। আমার এই ক্লাস রেকর্ড গুলো আপনারা আবার একটু দেখবেন, হ্যাঁ, ক্লাস রেকর্ড দেখলে এগুলো সব মনে পড়বে, আমি যে যে কথাগুলো বলছি